হয়ে গেছে, আপনি এখন যাইতে পারেন। আরে আমার মাথাটা একটু বানাই দাও তো। মাথা বানাই দিমু? মানে ভাইজান, আমার না স্কুলে টাইম হয়ে গেছে, আমি কালকে আবার আপনার মাথা টিপা দিব নি, আজকে আমার স্কুলে যাওয়াই লাগবো। এই তোমার স্কুল পর আগে মাথা টিপা দাও। ভাইজান, আমি যদি আজকে স্কুলে না যাই আমার অনেক বড় সমস্যা হয়ে যাইব। অনেক কষ্ট করে সারা রাত যাই কি আমি পড়াগুলো মুখস্থ করছি, এইগুলো যদি আজকে না দেই তাহলে আমি পিছিয়ে যাবো পড়াতে। আপনি তো জানেন আমি কত কষ্ট করে পড়াশোনা করি, প্রতিদিন সকালে আইসা সেলুন খুলি, অনেকক্ষণ কাজ করে তারপরে স্কুলে যাই। ভাইজান কালকে দিমনি, আজকে আপনি যান। তুমি স্কুলে যাবা কিনা পড়া দিবা সেটা তো আমি দেখবো না, আমার মাথা না বানাই দিলে কিন্তু আমি টাকা দিব না। এই যে ভাইজান, এতক্ষণ অনেক সুন্দর করে কথা বলছি, আপনারা সবাই জানেন আমি স্কুলে পড়ার পাশাপাশি এই সেলুনে কাজ করি। তার মানে এই না যে আমার সেলুনেই কাজ করা লাগবে, আমার স্কুল আগে সেলুন আগে না। টাকা পয়সা দিবেন না মানে? তাই আপনি যদি একজন টাকা না দেন তাহলে আমার কি হবো? হ্যাঁ, লাগবো না আপনার টাকা পয়সা, যান আপনি। ঠিক আছে। কি মনে করছেন আপনি? হ্যাঁ, আপনার মতন এক কাস্টমার টাকা না দিলে কি আমি বিথি মরে যাবো? আমি কখনোই মরবো না, এটা তো আমার হাতের কামা ছিল মাত্র। আমার স্কুলে যাওয়া বাদ দিয়ে এই মেয়ে দাঁড়াও। দাঁড়াবো মানে? আমি এখন কোনো কাজ কাম করতে পারবো না, আমার স্কুলের সময় হয়ে গেছে, স্কুলে যাইতে হবো। আরে দাঁড়াও না, স্যার তোমার সাথে একটু কথা বলবো। স্যার আমার সাথে কথা কব মানে? তাই কি কথা কবেন? এই যে তুমি একজন মেয়ে মানুষ হয়ে এই সেলুনে চুল কাটার কাজ করছো, তা আবার স্কুল ড্রেস পরা। আচ্ছা ঘটনাটা কি বলো তো? ঘটনা আবার কি হবো? আমি গরিব মানুষ, সেলুনে কাজ করলে কি আর বাজারে বসে চা বিক্রি করলেই হবো কি? আমি গরিব মানুষ, কপালে যেটা আছে সেটাই তো হবো। তোমার বাসায় কে কে আছে? বাড়িতে আর কে কে থাকবো? আমি যখন জন্ম নিছি তখনই তো আমি আমার মারে হারায় ফেলছি, আমার আর কোনো ভাই বোনও নাই। বাড়িতে শুধুমাত্র আমার পঙ্গু একটা বাপ আছে, সেই পঙ্গু বাপটা এই সেলুনটা চালাইতো। আমার বাবা অসুস্থ হওয়ার পরে থেকে এই সেলুনটা আমারই চালাইতে হয়, কারণ আমার বাবা তো আগে থেকেই পঙ্গু। অসুস্থ হওয়ার পরে এই দাঁড়ায় থেকে চুলও কাটতে পারে না। আমার তো ছোটবেলা থেকেই অনেক ইচ্ছা, আমি অনেক বড় হইতে চাই, অনেক পড়াশোনা করতে চাই, কিন্তু আমার বাবা তো অসুস্থ, আমার পড়াশোনার দায়িত্ব কেরা নিব? আবার আমার বাবার চিকিৎসার টাকা লাগে, বাবারে খাইতে দিতে হয়, আমার নিজেরও খাইতে হয়। আমাকে যদি পেট চালাইতে হয় তাহলে এই সেলুন আমার খুলতেই হবো, আর যদি পড়াশোনা করতে চাই তাহলে সেলুন বন্ধ করতে হইব। কিন্তু আমি দুইটার একটাও পারবো না, তাই সকালবেলা আগে আগে বাসা থেকে রেডি হয়ে আইসা এই সেলুন খুলি, কাস্টমার আসে, তাগর চুল ফুল কাইটে দিয়া তারপরে পড়াশোনা করতে যাই। ও আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে তো তোমার পরিবারের অবস্থা খুবই খারাপ। আমার মনে হয় এখন পরিবারের হাল ধরাতে তুমি ছাড়া আর কেউ নেই। আচ্ছা, পরিস্থিতির শিকার হয়ে এখন তুমি সেলুনের কাজ করছো, তাই না? আচ্ছা তোমাকে একটা কথা বলি, এই যে তুমি মেয়ে মানুষ হয়ে সেলুনে যে অনেক মানুষের চুল দাড়ি কাটো, এখানে তো অনেক ছেলেরাই আসে চুল দাড়ি কাটানোর জন্য। আচ্ছা, সেসব ছেলেদের চুল দাড়ি কাটতে তোমার কোনো আনইজি ফিল হয় না বা কোনো সমস্যা হয় না? সমস্যা আবার হয় না স্যার, এই তো আপনারা তো এনে দাঁড়াই আছিলেন, আপনাকে সামনে দিয়ে তো একটা পোলা আমার সাথে রাগারাগি করে গেল। কত মানুষ আইসা বলে আমার হাত পা টিপা দে, আমার শরীর টিপা দে। আমি একটা মেয়ে মানুষ হয়ে না এইসব করতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু তারপরে আমি ইচ্ছার বিরুদ্ধে এইসব করি যাতে দুইটা টাকা বেশি পাই। দুইটা টাকা যদি বেশি পাই তাহলে আমার জন্যই তো ভালো, আমার স্কুলের বেতনটাও দিতে পারবো, বাবার চিকিৎসার টাকাও জমাইতে পারবো, বাবার ওষুধও দিতে পারবো, বাবার মুখে দুবেলা খাবারও দিতে পারবো। কিন্তু কেউ কেউ টাকা দেয়, আবার কেউ কেউ টাকাও দেয় না। আমারও রাগ উঠে স্যার, আমিও তাদের সাথে রাগারাগি করি, কিন্তু আমিও বুঝছি আমি যদি তাদের সাথে রাগারাগি করি না তাহলে তো তারা আমার এই টাকা দিব না, আর কোনোদিন আমার দোকানেও আবো না। তারপরেও মাথাটা না কোনোভাবেই ঠিক রাখতে পারি না স্যার। আচ্ছা, তুমি স্কুলে পড়াশোনা শেষ করে কি হতে চাও? তোমার স্বপ্নটা কি? স্বপ্ন স্যার, আমার তো মেলা বড় স্বপ্ন, আমি 1000 কোটি টাকার মালিক হইতে চাই। 1000 কোটি টাকার মালিক? তুমি এত টাকা দিয়ে করবে কি? এত টাকা দিয়ে আমি একটা বৃদ্ধাশ্রম বানাইতে চাই, আমি একটা এতিমখানা বানাইতে চাই। জানেন স্যার, আমার মতো না রাস্তার পাশে অনেক মানুষ আছে যারা না পড়াশোনা করতে চায়, পেট ভরে ভাত খাইতে চায়, যাগর বাবা মা আছে কিন্তু চলতে পারে না, অনেক অসুস্থ, টাকার অভাবে চিকিৎসাও করতে পারে না। আমি যদি এতগুলো টাকার মালিক হইতে পারি তাহলে আমি তাগো পাশে দাঁড়ামু, যারা পড়াশোনা করতে চায় তাগো পড়াশোনা করামু, যারা অসুস্থ তাগো চিকিৎসা করামু, আর যাগো কেউ নাই ওগো আমি আমার বৃদ্ধাশ্রমে রাখমু, ওগো দেখাশোনা করমু। এইগুলা হইছে আমার স্বপ্ন। এই স্বপ্নটা যদি আমি সত্যি করতে পারি
আমার আর কিছু লাগবো না, আমি আমার এই স্বপ্নটা নিয়েই বাঁচতে পারবো। বাহ, তোমার স্বপ্ন আর ইচ্ছেগুলো তো অনেক সুন্দর। আচ্ছা, তুমি না বললে তোমার বাবা খুব অসুস্থ, তোমার বাবা এখন কোথায় আছে? আমার বাবা তো বাড়িতে, কিন্তু আমি আপনার সাথে এত কথা কইতাছি কিসের জন্য? এমনি আমার স্কুলে দেরি হয়ে গেছে, একজনের সাথে রাগারাগি করছি, আমার তো এখন স্কুলে যাইতে হইব। আপনি কে এখন? তো উনি হচ্ছে নাহিন গ্রুপের উত্তরাধিকারী নাইম চৌধুরী। কি? আপনি এত বড় কোম্পানির মালিক হইয়া আমার এই ভাঙাচোরা সেলুনে আইছেন? স্যার, আপনি যদি আমারে কইতেন তাহলে তো আমি স্কুল শেষ করে আপনার অফিসে যাই চুল কেটে দিয়ে আসতাম। আমার এখানে কিসের জন্য কষ্ট করে আসতে গেলেন? না না, আমি আসলে এখানে চুল কাটাতে আসিনি, এটা আমারই এলাকা। আমি বেশিরভাগ সময় বিজনেসের কাজে দেশের বাইরেই থাকি, আর এলাকাতে মাঝে মাঝে আসি এলাকার মানুষজনদের খোঁজ খবর নেওয়ার জন্য, তারা কে কোন অবস্থায় আছে। আর দেশে আসার পরে যা দেখলাম তা আমি সত্যি বিশ্বাস করতে পারছি না, একজন স্কুল পড়ুয়া ছাত্রী কিনা সেলুনের কাজ করছে। যাই হোক, আমি তোমার স্বপ্ন পূরণের সারথি হতে চাই। হয়তো আমি তোমাকে 1000 কোটি টাকা দিতে পারবো না, তবে আমি তোমাকে 1 কোটি টাকা দিতে পারবো, যেটা দিয়ে তুমি তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে পারো। স্যার, আপনি এগুলা কি কইতেছেন? আপনি আমার এতগুলা টাকা দিবেন, তাও কোনো কারণ ছাড়া? হ্যাঁ, সত্যি বলছি আমি। এই নাও চেক, এই নাও 1 কোটি টাকার চেক। এটা নিয়ে তুমি এখন তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাও। স্যার, আপনি তো মেলা ভালো মানুষ, আপনি আমার 1 কোটি টাকা দিয়ে দিচ্ছেন। আমার তো নিজেরই বিশ্বাস হইতেছে না। আমি 1 কোটি টাকা নিয়ে এখনই আমার বাবার হাসপাতালে নিয়ে যাবো, আমার বাবার আগে সুস্থ করে তুলবো, তারপরে আমার যতগুলো স্বপ্ন ছিল সবগুলাই সত্যি করে দিব। ঠিক আছে, তোমার জন্য শুভকামনা রইল। কতগুলা টাকা পাইলাম, আমি তো এখনই যাবো, এখনই যাই বাবার সব কথা কমু যে এত বড় কোম্পানির একদম মালিক আইসা আমার 1 কোটি টাকা দিয়ে দিছে। ও মাঝি চাচা, আর কতক্ষণ লাগবো? অনেক সময় তো গেল গা, আমি আর পারতেছি না চাচা। আমি এই জায়গায় কষ্ট করে রোদের মধ্যে দাঁড়ায় আছি, আর ওই মহিলাটা কিনা চেয়ারের মধ্যে আরাম করে বসে আছে। দাঁড়া, তোর মজাটা আমি দেখাইতাছি। ম্যাডাম, চেষ্টা তো করতেছি, আপনাকে তো চেয়ার দিছি, বসেন, সারা হলে আপনাকে নামিয়ে দিমনি। আচ্ছা, একটু তাড়াতাড়ি করেন চাচা। আচ্ছা। আমার আর সহ্য হইতেছে না চাচা, বিশ্বাস করেন অনেক কষ্ট হইতেছে আমার। মাগো, আমি তো চেষ্টা করতেছি। ভাইজান, আপনি চেয়ারটা দেন না, সামনে গর্ভবতী আমাটা দাঁড়িয়ে আছে। মাগো, আপনাকে যদি সহ্য না হয় আপনারা তাহলে অন্য নৌকায় পারন গা, আমি তো চেষ্টা কম করতেছি না, এখন তো সারা হইতেছে না। চাচা, অন্য কোনো নৌকা পাইলে কি আর এই জায়গায় রোদের মধ্যে দাঁড়ায় থাকি? অন্য নৌকা নাই দেয় তো কষ্ট করে হইলেও এই জায়গায় দাঁড়ায় আছি, আপনার নৌকায় পারো মো দেখা। আচ্ছা, তাহলে একটু বসেন, আমি তো চেষ্টা করতেছি। ও মাঝি চাচা, ও চাচা গো, আর পারতেছি না, কিছু একটা করেন। আর কতক্ষণ লাগবো? এই রোদের মধ্যে কি থাকা যায় এখন? এই তো মামুনি, আর 5 মিনিট। ও মাঝি চাচা, আপনার কি একটু মায়া হইতেছে না? আমি এরকম একটা অসুস্থ মহিলা, আপনি কেন একটু তাড়াতাড়ি করতেছেন না? আপা, এটা আপনি কি শুরু করছেন? উনি একজন গর্ভবতী মহিলা, নিচে পড়ে গেলেন, সর্বনাশ হয়ে যাবো। আপনার মনে কি ময়া দেয় নাই? যে কথায় আছে না, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমি যারে ফেলতেছি সেই সে কিছু কইতেছে না, আপনি এত কথা কইতেছেন কেন? আমি শুরু থেকে দেখতেছি আপনি আমার কাজে বাধা দিতেছেন। আপা, কাজটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। ডাক্তারি কি আপনি জান তো, আপনি নিজের কাজে যান। ও, শুরু থেকে চেয়ারে বসে আছেন তো, এর জন্য এই রোদের মধ্যে দাঁড়াই থাকার মজাটা বুঝতেছেন না। যান, আপনি আপনার কাজে যান। আপা, এরকম দিন আপনার আসতে পারে, মানুষ এভাবে বিপদে ফেলতে নেই। আমার চেয়ার কই? আপনি এখানে? বেয়াদব! আপা, আপনি আসলে যেরকম ভাবতেছেন। চুপ থাকেন একদম, একটা কথাও বলবেন না। আপনি দেখতেছেন যে আমি একজন প্রেগন্যান্ট মহিলা, তারপরেও আপনি এই কাজটা করলেন। আপা, আমার কথা তো শুনবেন। চুপ থাকেন, একটা কথাও বলবেন না। আপনাদের মতো লুচ্চা বদমাশকে না আমার ভালো করেই জানা আছে।
সুন্দরী মহিলা দেখলেই তাদেরকে কোলে নিতে ইচ্ছা করে। হ্যাঁ, যা করেছি না বেশ করেছি। আপনাদের মতো লুচ্চা বদমাশকে জুতা পেটা করা উচিত। আপা আপনারা যেরকম ভাবছেন আসলে আমি ওইরকম না। আমি যা করছি আপনার বাঁচানোর জন্য করছি, আপনার উপকার করছি চুপ আমি। থাকেন। আপা আমার কথাটা শোনেন, দেখেন এই জায়গায় কেউ নাই। যখন আপনি মাঝে সাল্লাকে দাঁড়িয়ে কথা বলছেন, পিছন থেকে আপনার চেয়ারটা ওই সুন্দরী আবার নিয়ে গেছিল। পরে আমি কি করছি, আমার চেয়ারটা আপনার আমি বইতে দিছি। এরকম করে এক এক করে সবাই আমি রিকোয়েস্ট করছি, সবার চেয়ারটাই নিছি, সবাই আমাদের হাত করে চলে গেছে। এই যে দেখেন এই জায়গায় কেউ নাই। আর আপনি শুধু শুধু আমার ভুল বুঝে আমার গালে থাপ্পড় মারলেন। আচ্ছা ঠিক আছে, এই সব কথা শুনে যদি মনে হয় আমি আপনার অপরাধ করছি, আপনি আমার পয়সা আরেকটা থাপ্পড় মারেন। আপনার কথা কি শুনবো আমি? হ্যাঁ, নিজেকে সেভ করার জন্য এখন মিথ্যা কথা বানিয়ে বলছেন, আরেকজনের উপরে দোষ চাপিয়ে দিচ্ছেন। আপা আমি অন্য কার গায়ে দোষ চাপাবো? আমি যা বলছি সত্যি কথাই বলছি। চুপ থাকেন, আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না। এখন চলে যান এখান থেকে। আপারা মেশিন ঠিক হয়েছে, আপনারা নৌকায় উঠেন, এখন সারে যাবো। আপা নৌকার মেশিন ঠিক আছে, চলে নৌকায় উঠি। খবরদার, আপনি এই নৌকায় যাবেন না। আপনি যদি এই নৌকায় ওঠেন তাহলে আমি কিন্তু আশেপাশের মানুষ ডেকে আপনাকে মাইর খাওয়াবো। কোনোভাবেই আপনি এই নৌকায় উঠতে পারবেন না। চলে যান বলতেছি। আপা, এগুলো আপনি কি বলতেছেন? যে লোকটা আপনার উপকারের জন্য তার নিজের চেয়ার ছেড়ে দিল, আমাদের কাছ থেকে অপমানিত হয়ে আপনাকে চেয়ার এনে দিল, আর আপনি সেই লোকটাকে একটা থাপ্পড় মারলেন আর কি বললেন তাকে আপনি এই নৌকায় উঠতে দেবেন না? আরে আপনার উপকার করতে গিয়েই তো সে এত বড় অপমানিত হয়েছে। কি বলছেন আপনি এগুলা? তার মানে এই লোকটা এতক্ষণ যা যা বলেছে সব কিছুই সত্যি? দোষ করেছে ওই মেয়েটি। ওই মেয়েটি নিজের চেয়ারে বসার জন্য একে একে 4টি চেয়ার দূরে ফেলে দিয়েছেন। আর আপনি গর্ভবতী মহিলা, আপনার কষ্ট হবে বলে এই লোকটা আপনাকে চেয়ার এনে দিয়েছিল, আবার ওনার নিজের পাও পেতে দিয়েছে যাতে আপনি বসতে পারেন। আর আপনি ওনাকে এইভাবে অপমান করলেন। আপনার কি একটু মনুষ্যত্ব নেই? সরি ভাইয়া, আসলে আমি আপনাকে ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম আপনি মনে অন্য সবার মতোই, কিন্তু দুনিয়াতে যে আপনার মতো ভালো মানুষ আছে এটা আমার জানা ছিল না। আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আরে এই মেয়ে, আপনি কি করে করলেন এই কাজটা? আপনি দেখলেন যে আমি গর্ভবতী মহিলা, আপনি এটা জানা সত্ত্বেও এরকম কাজ করলেন? আসলে কি আপা, আমি রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়াইছিলাম তো, আর আপনারা তো সবাই বসেছিলেন, এর জন্য আমার মাথা গরম হয়ে গেছিল। মাথা গরম হয়ে আমি যে কি থেকে কি করছি নিজেও জানি না। আর আপনি যে গর্ভবতী আমি পিছন থেকে একদমই খেয়াল করি নাই। আমাকে আবার মাফ করে দিন, এই কাজটা করা আমার একদমই ঠিক হয় নাই। আমি আমার ভুল স্বীকার করতেছি। ওই আপারা আপনারা কি আরম্ভ করলেন? এতক্ষণ তো তাড়াতাড়ি করলেন, এখন তো আমার মেশিন ঠিক হয়ে গেছে। গা উঠেন তাড়াতাড়ি। বোনের বিয়ে বলে কথা, বোনের জন্য 5 ভরি স্বর্ণের গহনা, নগদ 10 লক্ষ টাকা। 5 ভরি সোনা, 10 লক্ষ টাকা। বর্ষা, এই টাকা স্বর্ণগুলো যদি আমাদের কাছে চলে আসে তাহলে কেমন হবে ভাবতো? আমার তো ভাবতেই অবাক লাগছে। এই চল না আমরা যাই, গিয়ে ওই টাকা স্বর্ণগুলো আমাদের করে নেই। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। আরে কে করলো আমার সাথে মনটা? এই সর্বনাশ, আমার লাগেজ নেন না। আমার লাগেজে 5 ভরি স্বর্ণ, নগদ 10 লক্ষ টাকা। আমার বোনের কেমনে বিয়ে দিব? এই নেন না, এই দাঁড়ান বলতেছি, এই দাঁড়ান। এই মিশন কমপ্লিট। চল চল। বর্ষা, আগে আমার কথা শুন। আমি আর একটু দৌড়াতে পারবো না। আগে এই ব্যাগটা খুলবো, ব্যাগের মধ্যে কি কি আছে দেখবো, মনে শান্তি জোগাড় করবো, তারপর আবার দৌড়াবো। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি ব্যাগটা খুল। আমার আর মনে মানতেছে না, ব্যাগের মধ্যে 10 লাখ টাকা আর 5 ভরি স্বর্ণ। তাড়াতাড়ি খুল, তাড়াতাড়ি ব্যাগটা খুল। দাঁড়া দাঁড়া, আমি এখনই খুলছি। আব্বা এই যে টাকা। হ্যাঁ আসছো বাবা?
আচ্ছা আব্বা, এটা আমার কথা কও। এটা তো তোমার না, তাইলে আমার ম্যাক্স তে না লাগে। আব্বা, এই কাজটা করে তো আমাকে অন্যায় হলো। শোনো বাবা, তোমার এই বাবা কখনো অন্যায় কাজ করতে পারে না। আমি যেটা করছি ভালোর জন্যই করছি। যাই ও অবশেষে টাকাগুলো ম্যানেজ হয়েছে। আমার মেয়েটারে ধুমধাম করে বিয়ে দেয়া পারো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, শুধু আপনার মেয়েকে বিয়ে দিবেন, আমাদের বিয়ে দিবেন না? আমরা তো আপনার মেয়ের মতোই। তোমাকে তো চিনলাম না মা। আমরা কে মানে? আমরা তো তেমন কেউ না, আপনারই মেয়ে। আমাদের আরে, তো বিয়ে দিতে- আরে আমার সর্বনাশ করে তো আমার টাকা টুকে নিয়ে গেল রে। এইবার তো বুঝলা বাবা, মাঝে মাঝে কারো ভালোর জন্য কিছু ছোটখাটো অন্যায় কাজ করতে হয়। আচ্ছা চলো, এই টাকাগুলা আমরা ওই মুরব্বী চাচারে ফেরত দিয়ে আসি। আসো চাচা, এই যে নেন আপনার টাকা। হ্যাঁ? টাকা? এগুলো তো আমারই টাকা। এই টাকাগুলো তুমি কোথায় পেলে? আপনার কাছ থেকে যারা এই টাকাগুলো ছিনিয়ে নিয়ে গেছিল, আমি কৌশলে তাদের কাছ থেকে এই টাকাগুলো উদ্ধার করে নিয়ে আসছি। তুমি আমার খুব উপকার করলে বাবা। আর এই টাকাগুলো না হলে আমার মায়ের বিয়ে দিয়ে পারতাম না। তোমারও অনেক ধন্যবাদ। থাক চাচা, ধন্যবাদ দিতে হবে না। একটা মানুষ হিসাবে মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তো মানুষের কাজ। যান, এখন এই টাকা নিয়ে আপনার মেয়ের বিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। চলো বাবা। আরে আরে এই যে আমার কথাটা শোনো না, আমার ব্যাগটা দিয়ে যাও। এই যে বাচ্চা, আমার কথা। আর আপনি চিল্লাফাল্লা করছেন কেন? কি হয়েছে আপনার? আরে ভাইয়া দেখুন না, কোথা থেকে যেন একটা পিচ্চি এসে আমার পার্সটা নিয়ে চলে গেল। পার্সের মধ্যে আমার অনেকগুলো টাকা, আমার 2টা ফোন আছে, আর তাছাড়া কিছু জুয়েলারিও আছে। এই পার্সটা যদি হারিয়ে যায় তাহলে আমার অনেক বড় প্রবলেম হয়ে যাবে ভাইয়া। বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া, একটু তাড়াতাড়ি করুন না। এই ছেলে দাঁড়াও, দাঁড়াও বলছি। এই ছেলে দাঁড়াও না, দাঁড়া বলছি। এই ছেলে দাঁড়াও। হ্যাঁ, তোমার তো সাহস কম না? তুমি এইভাবে ব্যাগ ছিনিয়ে কেন পালিয়ে যাচ্ছিলে? স্যার, আমার কোনো দোষ নাই, আমি বাধ্য হয়ে চুরি করতেছি। কি? তোমার কোনো দোষ নাই? তুমি বাধ্য হয়ে চুরি করছো? আচ্ছা, কেন এই কাজ করছো বলো তো? তাহলে শুনেন তাহলে। হ্যাঁ, আমি টাকা সবকিছুই নিয়ে চলে আসছি। হ্যাঁ, আর বেশি টাইম লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। এই শোন, ওই যে মাইটা দেখতেছস না, ওই মাইটার কাছে একটা ব্যাগ আছে। ব্যাগের ভিতরে মনে হয় অনেক কিছু আছে। ওই ব্যাগটা চিন্তা করে তুই আমার কাছে আইন দিবি। যদি না আইনা দেস তাহলে তোর বাবা সুস্থ মারে ফেলামো। না, আমি যাইতাছি, আমার মায়ের না মারে। এই তো লোক কি ছেলে, যা। ঠিক আছে, বুঝতে পারছি আমি। আচ্ছা শোনো, আমি তোমাকে যা যা বলছি তুমি তাই করবা। আচ্ছা যাও। এই হৃদয়, তুই কোন পিকচারে পাঠাইলি? অহন পর্যন্ত কোনো খবরই নাই। ঘটনাটা কি? কাজটা কি করতে পারবো না রে? বস, আমি যেহেতু একবার পাঠাইছি, আপনি কোনো চিন্তা করবেন না। মাগার পিচ্ছি আইলো বইলে। বস, এই জানছি। বস, হৃদয় একবার যে কাজে হাত দেয়, ওই কাজ সফল হওয়া না পর্যন্ত ছাড়ে না। ঠিক কথাই কইছস। এই ব্যাগে কি আছে এটা দেখ। বস, বস এগুলো কি? বস, লালে লাল হয়ে যাবো তোমরা। সত্যি রে হৃদয়, তোর এই পিচ্ছিটা না একটা কাজের পোলা। তোরই তো আমাকে রাখতে হইব। আরে ওর তো চাকরি খারাপ হয়ে গেল গা। বস, আমার কিছু দিবেন না? আরে দিমুনা মানে, তোর লাগে এতগুলো টাকা পয়সা পাইছি, তোর কি না দিয়ে পারি? আচ্ছা রাখ, আমি দিতেছি। এই নে চকলেট কিনে খাস। আমারে চকলেট খাওয়ার টাকা দিবেন না? এই তুই কিডা? তোর এত বড় বুকের পাটা, তুই আমার বুকের মধ্যে পিস্তল ঠাকাস? এই কেডা রে তুই? পুলিশ, সিআইডি পুলিশ। সিআইডি পুলিশ? এই পিচ্চি, তুই কারে লই আইছস? এই পুলিশ সাথে করে লই আইছস? ও সাথে করে পুলিশ নিয়ে আসেনি, মরণই তোদের কাছে চলে এসেছে। স্যার, বিশ্বাস করেন, আমি এটার ভিতরে কোনো জড়িত না। এইগুলোর ভিতরে সবকিছু উনি মেনটেন করে, আমি কিছুই করি না স্যার। আমি সামান্য টাকার জন্য স্যার একটু সাইড মধ্যে থাকি। স্যার, আমার মাফ করে দেন, আমি এই কাজ আর জীবন আসুন না স্যার।
সত্যি কইতাছি। স্যার তার চেয়ে আমরা দুজন একটা ডিল করি, আপনারও ভালো হবে আমারও ভালো হবে। এই চুপ কর তোরা, তুই আমার সাথে ডিল করবি, পুলিশের সাথে ডিল করবি? তোর সাহস দেখে তো আমি খুব অবাক হয়ে যাচ্ছি। ঠিক আছে চল থানায় গিয়ে একসাথে বসে চা নাস্তা খেতে খেতে ডিল করি। আরে কি ব্যাপার, আপনি না আমার পার্স উদ্ধার করতে আসলেন আর এসে নিজেই হাওয়া হয়ে গেলেন? এ কি, আপনার হাতে পিস্তল কেন? তার মানে সবার সঙ্গে আপনিও জড়িত? আমার কোনো জিনিসপত্র লাগবে না, আমি চলে যাচ্ছি। এই দাঁড়ান, আপনি কি ভেবেছেন আমাকে এদের মতো সন্ত্রাসী? আমি কোনো সন্ত্রাসী নই, আমি সিআইডি পুলিশ অফিসার। শুনুন, আমি এইখানে আসছি মূলত আপনার জিনিস উদ্ধার করতে আর এদেরকে হাতে নাতে ধরতে। আপনার জন্য আজকে এই সন্ত্রাসীদের আজকে হাতে নাতে ধরতে পারলাম। অনেক দিন ধরে আমি এদের ধরার চেষ্টা করতেছিলাম, কিন্তু আজকে আর এদের রক্ষা নেই। শুনুন, আপনি চলে যান। এই ওনার ব্যাগ সহ ওনার জিনিসপত্র যা যা নিয়েছেন সব কিছু দিয়ে দিন, দিয়ে দিন। আচ্ছা, আপনি আপনার জিনিস বুঝে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সব কিছু পেয়েছি। ঠিক আছে, আপনি চলে যান। আর হ্যাঁ, বিকেলে থানায় এসে এদের নামে একটা জিডি করে যান। হ্যাঁ অবশ্যই। আর তুমি আমার সাথে পরে থানায় এসে দেখা করো, তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। যাও, এই চল চল। ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম ম্যাডাম, আরে ম্যাডাম এই যে আপনার ব্যাগ থেকে এতগুলো টাকা পড়ে গেছে। আরে হ্যাঁ তাই তো, এই টাকাগুলো তো আমার। এই ছোট লোকের বাচ্চা, এই টাকাগুলো কি আমার ব্যাগ থেকে পড়েছে নাকি আমার ব্যাগ থেকে তুই নিয়েছিস? ম্যাডাম আপনি এগুলো কি কইতেছেন? আমি কেন টাকা চুরি করবো? আপনার টাকা তো ব্যাগ থেকে পড়ে গেছে, দেহেই তো আমি নিয়ে আইলাম। আর আমি যদি চুরি করতাম তাহলে কি টাকাটাই না আমি আপনারে দিতাম? আপনি কোন, আপনি কেমন জানি আমার লগে খারাপ ব্যবহার করতেছেন ম্যাডাম। এই গরিবের বাচ্চা চুপ কর, আমি খুব ভালো করেই জানি আমার ব্যাগ থেকে এই টাকাগুলো তুই সরিয়েছিস। আর আমার তো মনে হচ্ছে এইখান থেকে টাকাও কমিয়েছিস। কেন এমনটা করেছিস আমাকে বল। ম্যাডাম আমরা গরিব হইতে পারি, কিন্তু ওই টাকার প্রতি আমাদের কোনো লোভ নাই ম্যাডাম। আর ওই টাকার প্রতি যদি লোভই থাকতো তাহলে আমি টাকাগুলো আপনার ফেরত দিতাম না, তাহলে আমি টাকাগুলো বাড়িতে নিয়ে যেতে পারতাম। আর চুপ কর, নেকা কান্না একদম বন্ধ কর। দাঁড়া আমি টাকাগুলো গনে দেখছি। হ্যাঁ ম্যাডাম, আপনি গুইনা দেখেন, দেখেন একটা নোটও ওখান থেকে সরানো হয় নাই। আমাদের মধ্যে কোনো লোভ নাই ম্যাডাম। ঠিকই তো আছে, এখানে 25,000 টাকা রেখেছিলাম, 25,000 আছে। দাঁড়া তোকে আমি 1,000 টাকা দিচ্ছি, এটা রাখ। ম্যাডাম আপনারা তো গরিব মানুষের মানুষ বলে মনে করেন না, আর আপনারা বড় লোক। তারা করেন কি, একজন গরিব মানুষ যদি কিছু পাই না আপনাকে, আর আপনারা মনে করেন কি যে গরিব মানুষটাই চোর। আর এই মেয়েটা চোর না, ও ছায়া চিন্তা খাইয়া পারে, আমাকে এলাকার যেই থাকে। আর আপনি টাকাটা যেসব পড়ছে ওই মেয়েটা উঠিয়ে নিয়েছে, আমি নিজের চোখে দেখছি। আর আপনি করলেন কি, এই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করবার লাগছেন, চোর মোর পেতেছেন। আর ওখানে কি করতেছেন, পরে হাত বার লাগছেন 1,000 টাকা। আর উপারলে তো আপনার ব্যাগ টাকায় নিয়ে যায় পারতো, এই 1,000 টাকা তো নেওয়ার না কোনো, নিলে তো ব্যাগ টাকায় নিয়ে পারছি। আর আমার সাথে বাবা, ফকিন্নিদের আবার ভাব দেখলে বাঁচি না। হ্যাঁ স্যার, আরে এক পাল্লা তোর করবেন না স্যার। এই যে চুরির টাকা স্যার। আরে চুরি করা টাকা মানে? এগুলো আমার টাকা, চুরি করা টাকা হবে কেন? আপনার টাকা মানে? এই টাকা তো আরেকজনের পকেট পিন আপনি নিয়ে আসছেন। আরে স্যার আপনি এসব কি বলছেন? আমি কেন অন্যের টাকা আনতে যাব? এই টাকাগুলো আমার, আমি এগুলো নিয়ে মার্কেটে যাচ্ছি। চুপ থাকুন, কি ভেবেছেন আমরা কিছু জানি না? আমরা সব কিছু জানি। শুনুন তাহলে, মানে স্যার আপনারা যেহেতু সবটা জানেনই, তাহলে আর আমি আপনাদের থেকে কিছুই লুকাবো না। সত্যি কথা বলতে কি স্যার, আমার স্বামীর গতকালকে অ্যাক্সিডেন্টে পাটা ভেঙে যায়। আর ডাক্তার বলেছে আমার স্বামীর অপারেশন করতে নাকি অনেকগুলো টাকা লাগবে। আর আমি অনেকের কাছে সাহায্য চেয়েছি, কেউ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। আমি এক প্রকার বাধ্য হয়ে এই কাজটা করেছি। আসলে আমি প্রফেশনালি এই কাজটা করি না। আমি কি করব বলুন? একটা মেয়ের তো স্বামী ছাড়া আর কেউ নেই। আর আমার স্বামী যদি এই দুনিয়াতে না থাকে, আমি আমি কার কাছে থাকবো? দেখেন আমার কাছে এগুলো বলে লাভ নাই, আমাদের হাত বাঁধা। আপনার যদি কিছু বলার থাকে আপনি আদালতে গিয়ে বলেন। স্যার স্যার প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দিন, আমি আর কোনোদিনও এমনটা করব না। সরি, আমাদের পক্ষে মাফ করা সম্ভব না। রমেশ সাহেব, নিয়ে চলুন। স্যার প্লিজ আমাকে যদি আপনি আদালতে নিয়ে যান তাহলে আমার স্বামীর কি হবে? আমার স্বামীটা হাসপাতালে ভর্তি, আজকের মধ্যে যদি টাকা জমা না দিই তাহলে তার চিকিৎসা হবে না, আমার স্বামী হয়তো আর বাঁচবেও না। স্যার আমাকে এবারের মতো মাফ করে দিন না। আমাদের কিছু করার নাই, আপনি যদি কিছু বলার থাকে আপনি আদালতে গিয়ে বলবেন। চলুন। স্যার, আমার টাকা হারানোর পর স্যার আমি আসলে খোঁজ নিয়ে দেখছি এই মেয়েটার স্বামী রোড অ্যাক্সিডেন্টে হাসপাতালে ভর্তি। আর এই মেয়েটা
স্যার প্রফেশনাল শুন না স্যার, ওরে দয়া করে এবারের মতো ছাইড়ে দেন স্যার। ওরে যদি আপনি থানায় নিয়ে যান তাহলে স্যার ওর স্বামীটা বিনা চিকিৎসায় মারা যাবো স্যার। ঠিক আছে, যার টাকা সেই যদি বলতেছে ওনাকে মাফ করে দেওয়ার জন্য, এখানে আমরা আর কি বলতে পারি? ওনাকে এবারকার মতো সুযোগ রাখো। জি স্যার। রবি সাহেব, টাকাটা দিয়ে দিন। জি, এই যে আপনার টাকা। আর আপনারা কথা বলে নিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আপু শুনেন, আসলে আমি সম্পূর্ণ দেখছি। আমি একটা কথা বলতে চাই আপনাকে। জি ভাইয়া বলুন না। এই টাকাগুলো আপনি রাখেন। সত্যি বলছেন? হ্যাঁ, এই টাকাগুলো দিয়ে আপনার স্বামী চিকিৎসা করান। এরপরে যদি আরো টাকা লাগে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে ভাইয়া, সত্যি আপনি অনেক ভালো মানুষ। আচ্ছা আমি এখন আসি, আমার একটু তাড়া আছে। ঠিক আছে। হ্যালো হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি অফিসের সামনে চলে আসছি। আজকে থেকে আর কোনো লেট হবে না। আমি একটা বাইক নিয়েছি, মানে সেকেন্ড হ্যান্ড কিনছি আর কি। ও, না না না, এখন থেকে আর একটু লেট হবে না। আমি যত দ্রুত পারি। আরে আরে আমার বাইক! এই যে, কে কোথায় আছো? একটু তাড়াতাড়ি আমার বাইকটা এনে দাও না। তো আমার বাইকটা দিয়ে যান না ভাইয়া, আমার চাকরিটাও চলে যাবে ভাইয়া। আমার বাইকটা দিয়ে যান। কে কোথায় আছো না, আমাকে একটু হেল্প করেন না। কি ব্যাপার, কি হয়েছে? আপনি কান্নাকাটি করতেছেন কেন? ভাইয়া দেখুন না, আমি আমার বাইকটা এখানে দাঁড়া করে রেখে ফোনে কথা বলছিলাম, আর কোথা থেকে যেন একটা ছেলে আসলো, আমার বাইকটা নিয়ে চলে গেল। কি আপনার বাইক নিয়ে গেছে? হ্যাঁ ভাইয়া, জানেন ভাইয়া, এই বাইকটা আমি অনেক কষ্টের টাকা দিয়ে কিনেছি। এটা নতুন না, সেকেন্ড হ্যান্ড কিনেছি। তাছাড়া তো আমার চাকরিটা থাকবে না। আপনি কিসের চাকরি করেন? ভাইয়া আমি এখানে ডেলিভারি ম্যানের চাকরি করি। ডেলিভারি ম্যানের চাকরি? এটা বুঝলাম না, কি চাকরি? ভাইয়া ফুড ডেলিভারি দেই আমি। আসলে ভাইয়া আমার বাবা অনেক অসুস্থ, এই মুহূর্তে আমার একটা চাকরি খুব দরকার। তো কোনো চাকরি না পেয়ে বাধ্য হয়ে আমি এই চাকরিটা করছি। আর এই চাকরিটা নেওয়ার পর থেকে ওনারা সবাই আমাকে বললো, তোমার যদি বাইক না থাকে তাহলে এই চাকরিটা করতে পারবে না। তাই আমি আমার বাবার কিছু জমানো টাকা আর কিছু টাকা লোন থেকে নিয়ে এই বাইকটা নিয়েছি। এখন এই বাইকটা নিয়ে চলে গেল। এখন যদি আমার বাইকটা না থাকে আমার চাকরিটাও চলে যাবে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনার বাইকের কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে তো, এই যে এই যে কাগজ। আচ্ছা রাখুন, আপনি শান্ত হন, কোনো টেনশন করবেন না। আমাদের এই রাস্তাটা ওই ব্রিজের পাশে যে শেষ হয়ে গেছে, আমরা ঠিক ওকে যে ওই জায়গায় ধরতে পারবো। আপনি দাঁড়ান এই জায়গায়, আমি দেখছি। রাফি চল চল। রাফি এক কাজ করি, রাস্তাতে গেলে ওরা আমরা ধরতে পারবো না। এক কাজ করি, এই ক্রস দিয়ে পৌঁছাইতে বলছে, আমরা ওরা ধরে ফেলাম। চল দাঁড়া, এই দিক দিয়ে না, এই দিক দিয়ে চল। যাক, সকাল সকাল ভালো একটা ধান্দা হইছে। এই গাড়িটার মার্কেট প্রাইস আছে 1,20,000, 70-80 হাজারের কাস্টমার পাইলে বেচে দিন। ওই তো দাঁড়াইছে, চল চল। কাস্টমার পাইলে বেচে দিন। কিরে ভাই, বাইকটা তো দারুণ। কি ভাই, বাইকটা কি বিক্রি করবেন? ভাই বাইক কিনবেন আপনি? ভাই বাইক আমি বিক্রি করতে চাই, আমারও কিছু টাকার দরকার, আপনি কিনলে তো ভালোই হয়। রাফি, ও এরকম একটা বাইক চাইছিল না? জি ভাই। তাহলে ভাই এক কাজ করি, একটু ট্রায়ালটা দেখা যাবো না? ভাই ট্রায়াল দিবেন ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু দাম দর আগে মিটায় নেন। আরে ভাই, আমার উপর আপনি বিশ্বাস রাখেন, ট্রায়ালটা দেখি একটু কি অবস্থা। বাইকটা তো আমি নিমুই। ভাই আমার 80,000 টাকা দিতে হইব এই বাইক নিতে হইলে। আচ্ছা দিমু তো ভাই, আগে দেখি না কি অবস্থা, বাইকের অবস্থা কি। ট্রায়াল দিতে চাইতেছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নেন। কো ভাই, চাবিটা দেন একটু। ভাই চাবি গাড়িতেই আছে, যান ট্রায়াল দিয়ে আসেন। ওকে ওকে। আরে ভাই আপনি কোনো চিন্তাই করেন না, দাঁড়ান, গাড়ি আমার পছন্দ হয়েছে, গাড়ি আমি নেবো। আই রাফি উঠ তো, দেখে আসি একটু। আপনি এনে দাঁড়ান, ঠিক আছে। আপনাকে ট্রায়ালটা দিয়েই চলে আসি। আশেপাশেই যান, তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা সমস্যা নাই, খালি দেখুন কি অবস্থা গাড়ি। হ্যাঁ দিছো? আচ্ছা যাও, আসতেছি ভাই। আরে আমার বাইক নিয়ে কই যেতেছে ভাবে চাই না। এই দাঁড়ান দাঁড়ান। কলা খাও, কলা 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 খাও, কলা খাও। ও শিট, সকাল সকালে এত কষ্ট করে একটা ধান্দা করলাম, আর ওরা আমার এইভাবে বোকা বানিয়ে আমার বাইকটা নিয়ে গেল। এই তো। এটা আপনার বাইক? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারই বাইক। দেখি আপনার কাগজটা বের করেন, বাইকের কাগজ বের করেন। এই তো।
হ্যাঁ মিল আছে, এটাই আপনার বাইক। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আজকে আমার বাইকটা আমি ফিরে পেতাম না। আপনাদের মতো ভালো মানুষ আছে বলে এখনো পৃথিবীটা এত সুন্দর। আসলে জানেন, আমি যদি এই বাইকটা ফিরে না পেতাম তাহলে আমার চাকরিটাও থাকতো না। আর চাকরিটা না থাকলে আমি আমার বাবার চিকিৎসাও করতে পারতাম না, আর বাইকটা কেনার জন্য যেগুলো টাকা লোন নিয়েছি সেটাও দিতে পারতাম না। উল্টো সব কিছুর পেনে আমি মরে যেতাম। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। শোনো বোন, তুমি এইভাবে বলছো কেন? এটা আমার এলাকা, এই এলাকার অলি গলি সব কিছু আমার চেনা জানা। অতএব তোমার এই বাইক নিয়ে তোমার কোনো সমস্যা হইতো না, আমি এই বাইক উদ্ধার করতে পেরেছি। আর একটা কথা বলি বোন, তুমি মেয়ে মানুষ হয়ে চাকরি করছো, তোমার কি কোনো ভাই নাই? ভাই? হ্যাঁ, আমার একটা বড় ভাই আছে তো, সে এখন বিয়ে করে আলাদা থাকে। তার বউয়ের কথা ছাড়া আমাদেরকে দেখতেও আসে না। জানেন, আমার বাবা অনেক কষ্ট করে তাকে মানুষ করেছে, আর সে এখন অনেক টাকার মালিক, কিন্তু আমাদের খবর নেওয়ার সময় তার কাছে নেই। তাই বাধ্য হয়ে এই কাজটাই আমাকে করতে হচ্ছে। আমার তো আর কিছু করার নেই। হ্যাঁ বুঝতে পারছি, বর্তমান সমাজে না এগুলো অহরহ হয়ে থাকে। ওই যেই ভাই বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে যায়, বোন বাপ এদের কোনো খোঁজ খবর রাখে না। আচ্ছা বোন, তুমি ঠিক মতো জব করো, তোমার বাপকে দেখাশোনা করো। আসি। কিন্তু আমি তো পুরোটা শেষই করতে পারিনি। আপু, এই টাকাগুলো মনে হয় আপনাদের পড়ে গেছে, হয়তো আপনারা খেয়াল করেননি। হ্যাঁ, এই টাকাগুলো তো আমার বান্ধবীর পড়ে গিয়েছিল, খেয়াল করে নাই ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এই টাকাগুলো তো আমার, ধন্যবাদ আপনাকে। মা, এই টাকাগুলো আমার। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় এই টাকাগুলো আমার এই থলির থেকে পড়ে গেছে না। এই ফকিরের বাচ্চা, সারা মাস ভিক্ষা করিস, 200 টাকা পাস না, আর এতগুলো টাকা তোর একদম ছুটিয়ে লাল করে দিব। মারে, আমি ভিক্ষা শিক্ষা করে এই টাকাগুলো জমাইছি, রাস্তায় পড়ে গেছে গা। ওই টাকাগুলো আমার টাকাগুলো দিয়ে দেন। মানে এই টাকাগুলো তো আমার, আমার টাকাগুলো আপনার হয় কি করে? এই চুপ থাকেন তো আপনারা, এই টাকাগুলো আমার কাছে দেন তো, দেন। আপনি বলছেন টাকা আপনার, আপনিও বলছেন টাকা আপনার। আচ্ছা বলেন তো এখানে কত টাকা আছে? এখানে তো 10,000 টাকা আছে। আপনি বলেন তো কত টাকা আছে? আমি তো ভিক্ষা শিক্ষা করে 10,000 টাকায় জমাইছি, এই জায়গায় 10,000 টাকাই আছে। মহা মুশকিলে পড়ে গেলাম তো। আপনিও বলছেন 10,000, আপনিও বলছেন 10,000। আসলে এখানেও তো 10,000 টাকাই আছে, কিন্তু আপনার টাকার সাক্ষী আছে, ওনার টাকার কোনো সাক্ষী নাই যে এই টাকা ওনার। তার মানে টাকাটা আপনারই। আপু, টাকাটা আপনিই রাখেন। আরে চাচাই, এখানে বেজাল করেন না তো, যান এখান থেকে যান। মারে, এমনটা করিস না, এই টাকাগুলো আমার দিয়ে দে। এই টাকাগুলো না হলে আমার খুব বিপদ হয়ে যাবো গা। তোর যদি এত ধরি হিম্মত, তুই আমার টাকাগুলো দিয়ে যা। এই ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদের হাতে টাচ করতে আসিস? যা এখান থেকে যা। এই চল তো। হ্যাঁ চল। আমার সর্বনাশ করে আমার টাকাগুলো সব নিয়ে গেল, আমি কি করি? এই পঙ্গুর বাচ্চা তোরা, ওই তুই আমার টাকা দিচ্ছিস না কেন? বাবা রে, আপনার লিগে তো টাকা আমি নিয়ে আসতে লাগছিলাম, রাস্তায় একটা মেয়ে ওই টাকাগুলো সব নিয়ে গেছে। অন্য একজন টাকা নিয়ে গেছে মানে? ওই মগের মূল্য নাকি? তুই কি আমার সাথে নাটক করস? বিশ্বাস করেন, আমি সত্যি কথা বলছি। ওই টাকাগুলো আপনার কাছে নিয়ে যাবার লাগছিলাম। আমি ওই রাস্তাতে যাবার লাগছি, রাস্তার পাশে দুইটা মহিলা খাড়িয়ে রয়েছে, আমার জোলার থেকে ওই টাকাগুলো পড়ে যায়। পরে ওই মহিলারা আমার ওই টাকাগুলো নিয়ে যায়। আমি চাইছিলাম ওর কাছে টাকাগুলো আমার দেয় নাই, ওরা আমার মাইরে দিলে সব টাকাগুলো নিয়ে গেছে। 10 মাসে 10,000 টাকা ঘর ভাড়া বাকি। শোন, আমি এত কিছু বুঝি না, কালকের মধ্যে তুই যদি আমার 10,000 টাকা না দিছস, তোর ঘাড় ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বাইর করে দেবো। কথাটা মনে রাখিস। আরে আরে কি করতেছ? ছাইরা দেন কইছি। আরে আরে ছাইরা দেন, আরে ছাইরা দেন আমার। ইস, কি করতেছ? ছাইরা দেন কইতেছি। আরে আরে রাস্তাঘাটে দেখা চলা পারেন না, নিজের সেফটি নিজেও করতে জানেন না, তাহলে রাস্তাঘাটে একা একা বেরেন কিসের লিগে? আপনি তো নিজেই ভালো করে চলাফেরা করতে পারেন না, তারপরেও আপনার এই অবস্থা থাকা সত্ত্বেও আপনি আমার ইজ্জতটা রক্ষা করেছেন। দেখেন, মানুষ হিসাবে এটা আমার দায়িত্ব, তবে একটা নারীর কাছে তার ইজ্জত বড় মূল্যবান।
আর আজকে যদি আপনার জায়গায় আমার মেয়ে থাকতো তাহলে এইভাবেই তার ইজ্জত আমি রক্ষা করতাম। চাচা, আমি সেদিন না বুঝেই আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি সেই দিনের জন্য। সেই দিন আমি আপনার টাকাগুলো মেরে দিয়েছি, তারপরেও আজকে আপনি আমার ইজ্জত রক্ষা করেছেন। আমি আমার প্রাপের প্রায়শ্চিত্ত করতে চাই। বলুন আমি আপনার জন্য কি করতে পারি? মারে, আমার জন্য তোমার কিছুই করণ লাগবে না। ওই যে ওই দিনকার 10,000 টাকা, ওই টাকা আমার ফেরত দিলেই তাইলেই জানো মা, ওই 10,000 টাকার লিগা আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেছে গা। ওই 10,000 টাকা দিলেই আমার বড় উপকার হবো। এই যে রাস্তা গেছে না, এই রাস্তার পাশেই একটা দোকান আছে, ওই দোকানের বাউ পাশেই আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে চাচা, আমি বিকালে আপনার বাসায় গিয়ে টাকাটা দিয়ে আসবো। আচ্ছা, এরপরে রাস্তাঘাটে একটু দেখে শুনে চলাফেরা করেন। ওই ভিখারির বাচ্চা, বিকাল করে সন্ধ্যা নেই মাইলো, আজকে না তোর টাকা দেওয়ার কথা, টাকা দে। আমি তো টাকা ম্যানেজ করা পারি নাই। এই তুই 10 মাস ধরে একই কথা বলতেছস, আজকে দিবি, কালকে দিবি, পরশু দিবি, সেই একই তাল বাহানা করে দিতেছস, কিন্তু টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই। আজকে যদি টাকা না দেস তাহলে তুই আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। দেখেন, আমার কথা বিশ্বাস করেন, আপনার আর আমি ঘোরাম না। আজকে আপনার টাকা আমি দিয়েই দিব। ওই যে মহিলা আমার কাছ থেকে টাকাটা নিছিল না, উনি একটু পরে আমার টাকাগুলো দিয়ে দেবো। এই টাকাগুলো আসলে আপনার টাকা আমি দিয়ে দিব। না, আজকে তো আর আমি আর কোনো কথা শুনুন না, আমার বাড়ি থেকে বাইরে যা। আপনার এত বড় সাহস, এমন একটা মুরব্বী মানুষকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন। এই ফকিন্নির বাচ্চারে ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলাই দেওয়ার জন্য কি সাহসের দরকার আছে? আমার মন চাইছে আমি ফেলাইছি। এই ভিখারির বাচ্চার কাছে আমি 10 মাসের বাড়ি ভাড়া পাই, পরিশোধ করার নামগন্ধ নাই, তাই ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিছি। তাতে আপনার সমস্যা কি? আর আপনার যদি এই ভিখারির বাচ্চার জন্য এতই দরদ থাকে তাহলে টাকাটা আপনি পরিশোধ করে দেন। হ্যাঁ দিচ্ছি, এই নিন, এই যে আপনার 10,000 টাকা। এখন এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান। ঠিক আছে, আমি আমার বাড়ি ভাড়া বুঝে পাইছি, আমার আর কোনো কথা নেই। চাচা, আপনি ছাড়া কি এবারে তার কেউ থাকে না? না রে মা, আমার বউ পোলাপান কোনো কিচ্ছু নাই, আমি একা একাই এই বাড়িতে থাকি। ঠিক আছে চাচা, আপনার যদি কোনো সমস্যা না থাকে তাইলে আপনি আমার সঙ্গে আমার বাড়িতে গিয়ে থাকতে পারেন। আমাদের বাড়ি অনেক বড়, আর আজকে থেকে আপনার আর ভিক্ষাও করতে হবে না। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার ওই জায়গায় থাকুন। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে চলুন আমার সঙ্গে। আল্লাহ গো, পাটা আমার শেষ হয়ে গেল। রাস্তার মধ্যে এরকম ইট ফালাই কে রাখছে? কারোর কি কোনো গমসাইজ নাই নাকি? ইটটা কেউ সরাও নাই। উফ, আজকে যে আমি কার মুখ দেখা উঠছি। সকাল সকাল যাচ্ছি ইন্টারভিউ দিতে, তার মধ্যে পেলাম একটা উৎসাহ। আম্মা, আমার কোনো ভিক্ষা দেবেন না? এই ভিখারির বাচ্চা, তোরা কি বড়লোক মানুষজন দেখলে শুধু ভিক্ষা চাওয়া শুরু করে দিস, তাই না? রাস্তার মধ্যে যে এতগুলো ইট পড়ে আছে সেগুলো কি চোখে দেখিস না? সেগুলো পরিষ্কার করতে পারিস না? শুধু ভিক্ষা চাওয়া। আম্মা, এইটা কি কোন? আমি হলো ভিক্ষুক মানুষ, রাস্তার মধ্যে ইটা পড়ে রয়েছে, ইটা সরানোর দায়িত্ব তো আমার না। আমার কোনো ভিক্ষা দেবেন না আম্মা। এই কিসের ভিক্ষা দেবো? হ্যাঁ, আর আপনারা দেখে তো ভিখারি মনে যাচ্ছে না, ভবের ভিখারি সাচ্ছেন, তাই না? রাস্তার মধ্যে ইট পড়ে থাকে, এগুলো পরিষ্কার করতে পারে না? শুধু ভিক্ষা চাওয়া, ভিখারির বাচ্চা। আমি গরিব মানুষ। আল্লাহ, আজকে সকাল সকাল কার মুখ দিয়ে যে ঘুম থেকে উঠছি, হ্যাঁ? রাস্তার ভিতরে ইট উট ফালাই রেখে যায়, মানুষের কোনো কিচ্ছু ব্যাপার কিচ্ছু বুঝে না মানুষ। হ্যাঁ, কোন জায়গায় পড়লাম রে? হ্যাঁ বাবা, আমার কোটা ভিক্ষা দিয়ে যান। এই খাই দুকুন, আপনার কান পান না? হ্যাঁ, রাস্তার মাঝখানে ইটা রয়েছে, চোখটা দেখেও না দেখার ভান করে রাখছেন কেন? ইটা কটা সরে নেন, দেখলেই বাবা কটা টাকা দেন, বাবা কটা টাকা দেন। আপনারা পাইছেন কি? হ্যাঁ বাবা, আমি ড্যাংরা বতুর গরিব মানুষ, ভিক্ষা করে খাই। আমি ওই রাস্তার ইটা হরাম করে ওইটা ইটা হরানোর দায়িত্ব তো আমার না বাবা। ও, আপনার কি দায়িত্ব? মানে ভালো পোশাকে কোনো মানুষজন যা আশা করবো, তখন বাবার 10টা টাকা দেন, বাবা কটা টাকা দেন, এই দায়িত্ব আপনারা পালন করে ঠিকই করতে পারেন না। আপনারা চুপ থাকেন, আল্লাহ জানে আজকে আমার ইন্টারভিউ কি হইব না জানি না, কিছুর থেকে বাধা। আমার আল্লাহ নবীজির নাম পয়সা দিয়া গান।
এতগুলো ইটা এই জায়গায় রাখছে। আমার মনে হয় কারো গাড়ি থেকে পড়ে গেছে। না না, ইটাগুলো সরে দে, নইলে আমার মতো অনেকেই এই জায়গায় আচার খাইব। টাকা, এতগুলো টাকা ইটা নিচে কইতে গেল। আল্লাহ নবীজির নাম, 2টা টাকা দিয়া যান। বাবা, আমার একটা ভিক্ষা দিয়ে যান বাবা। বাবাজি, আমি রাস্তায় কিছু টাকা পাইছিলাম, এই টাকা কয়টা রাখেন। এই টাকাগুলো রাখুন। বাবাজি, আমি একটা ইন্টারভিউ দিতে যেতেছি, চাকরিটা যদি হয়ে যায় মোটামুটি আমি ভালো বেতন পাবো, আমার লাগে একটু দোয়া করেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার চাকরিটা জানি হয়ে যায়। ঠিক আছে চাচা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার আল্লাহ নবীজির নাম, 2টা টাকা দিয়া যান। আমার আল্লাহ নবীজির নাম, 2টা টাকা দিয়া যান। আরে ইন্টারভিউ তো এখানেই নেওয়ার কথা ছিল, কাউকে তো দেখতে পাচ্ছি না আশেপাশে। আর ম্যাডাম, আপনি কি এইখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না, ইন্টারভিউ দেওয়ার জন্যই তো এসেছি। ও আচ্ছা, কোন ভার্সিটি থেকে আসছেন? আমি যেই ভার্সিটি থেকে আসি না কেন, চাকরিটা তো আমারই হবে। হ্যাঁ, সেটা দেখা যায়। আরে এই ল্যাংড়াটা আবার কোত্থেকে আসলো? ভালো মানুষের চাকরি হচ্ছে না, এই ল্যাংড়া এসেছে। এই, তুই তো এক পানিয়ে দাঁড়াইতে পারছ না, তুই এই অফিসে চাকরি করবি? দেখুন, আপনারা কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। এই, আপনারা কি ইন্টারভিউ দিতে আসছেন? হ্যাঁ, আমরা ইন্টারভিউ দিতে এসেছি। আপনি একটু ওয়েট করেন, স্যার এখনই চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তোকে না একটু আগে আমি রাস্তার মোড়ে ভিক্ষা করতে দেখলাম, এখন আবার কোট হাতে আবার একটা লাঠি নিয়ে পাঞ্জাবি পরে চলে আসছিস এখানে মজা নেওয়ার জন্য। এইসব ভিখারি যে কোত্থেকে আসে? এই ভিখারির বাচ্চা, তুই এখানে কেন আসছিস? যা এখান থেকে। আচ্ছা আপনি বলুন তো, স্যার কখন আসবে? আপনি কিছু ভুল করছেন, এটাই আমাদের স্যার। হ্যাঁ, আমি এই অফিসের এমডি। আমি ভিক্ষুক সেজে ওই রাস্তায় বসেছিলাম আপনাদেরকে পরীক্ষা করার জন্য। আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে, রাস্তার ভিতরে ইটা পড়ে আছে, আপনারা ইটায় না সরিয়ে ইটার মধ্যে বেজে উচুট খেয়ে পড়ে যান, তারপরেও আপনারা মানুষকে গালিগালাজ করেন। আপনারা এই ধরনের লোক, সেই জন্যে আপনাদের এই কোম্পানিতে চাকরি হবে। আপনারা এই মুহূর্তে আমার এই কোম্পানির অফিস থেকে বেরিয়ে যান। স্যার আমাদেরকে মাফ করে দেন, আমরা আসলে বুঝতে পারিনি যে আপনি ভিখারি সেজে রাস্তার মাঝে আমাদের পরীক্ষা নিচ্ছেন। যদি বুঝতে পারতাম যে আপনি অফিসের এমডি, তাহলে কখনো আপনার সাথে ওরকম ব্যবহার করতাম না। স্যার এবারের মতো আমাদেরকে মাফ করে দেন, এই চাকরিটা আমাদের খুবই দরকার। হ্যাঁ স্যার, প্লিজ, আপনি যা বলেছেন প্লিজ এবারকে মধ্যে আমাদের ক্ষমা করে দেন। নেক্সট টাইমে এরকম ভুল আমরা আর কখনো করবো না। না, তোমাদের কোনো ক্ষমা নেই, আমার সামনে থেকে দূর হয়ে যাও। তোমাদের মতো লোকদের আমার এই কোম্পানিতে কোনো জায়গা হবে না। যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও। স্যার আমি কি চলে যাব? না, তুমি চলে যাবে কেন? তুমি আজ থেকেই আমার কোম্পানিতে ম্যানেজার পদে জয়েন করবে। থ্যাংক ইউ স্যার, আমার চাকরিটা অনেক দরকার ছিল। হ্যাঁ ঠিক আছে, চলো।